একটা সংসারে নারীর ভূমিকা যেমন আমরা অস্বীকার করতে পারি না, ঠিক একইভাবে একজন পুরুষের অবদানও কিন্তু কোনো অংশেই কম নয়। সংসারের একজন পুরুষ যখন উপার্জনক্ষম হয়ে ওঠে, পরিবারের প্রত্যেকটা সদস্যের ফিনান্সিয়াল যত চাহিদা থাকে সেই সব কিছুই কিন্তু তার পূরণ করতে হয়। ঠিক একইভাবে একজন নারীও কিন্তু পুরো সংসারটা পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি ফাতেমাতুজ জোহরা চট্টগ্রাম থেকে বলছি। এটা ছিল গত সেপ্টেম্বর মাসের একটা শুট। ওই দিন আমার জন্মদিন ছিল, আর আপনাদের ভাইয়া বলতে পারেন একটু সারপ্রাইজ ভাবেই আমাকে উইশ করলো। সে আসলে প্রত্যেকটা স্পেশাল ডে গুলোকে ভুলে যায়। এবার যেহেতু ভোলেনি, তাই ভাবলাম আমাদের জন্য এই মধুর স্মৃতিটা সেভ হয়ে থাক আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যুগের সঙ্গে তাল মিলিয়ে জীবনকে সুন্দর এবং সহজ করার জন্য স্মার্টভাবে কাজ করা কিন্তু খুবই জরুরি। তাই নতুন গৃহিণী আপুদের জন্য গুরুত্বপূর্ণ 10টি কিচেন টিপস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। টিপস নাম্বার 1, আমরা প্রতিদিন সকালে নাস্তার জন্য রুটি তৈরি করে থাকি। রুটিগুলো সেঁকে নেওয়ার পর সাধারণত আমরা ডিরেক্ট এভাবে প্লেটের পরে রেখে দিই। গরম রুটি প্লেটে রাখলে যে অসুবিধাটা হয়, এই যে নিচের রুটিটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। যেহেতু রুটিগুলো একেবারেই গরম থাকে, গরম ভাপে লাস্টের একটা দুইটা রুটি কিন্তু এভাবেই নষ্ট হয়ে যায়। খেতেও কিন্তু একেবারেই ভালো লাগে না। আর রুটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে গমের আটার রুটি, যেটাকে আমরা ব্রাউন আটা বলে থাকি, এই জন্যই লাল লাল দেখতে হয়েছে। আমরা যখন সংসার জীবন শুরু করেছি তখন কিন্তু ইন্টারনেটের এতটা ব্যবহার ছিল না। সংসার জীবনের অভিজ্ঞতা থেকে কিন্তু কিছু কিছু শিখেছি বিধায় আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে পারছি। রুটি সেঁকে নেওয়ার পরে এরকম যদি একটা ছিদ্রযুক্ত ডালাতে করে রুটিগুলো রাখা যায়, তাহলে কিন্তু নিচের একটা বা দুইটা রুটি আর নষ্ট হয় না। তার কারণ এরকম ডালাতে কিন্তু নিচে এবং সাইডে অসংখ্য পরিমাণে ছিদ্র রয়েছে, যার কারণে রুটির যে গরম ভাবটা থাকে সেটা কিন্তু অনায়াসে বের হয়ে যায়। তাই রুটি নষ্ট হওয়ার কিন্তু আর কোনো চান্স থাকে না। টিপস নাম্বার 2, দেখতে পাচ্ছেন আমি বোলের ভিতরে করে কয়েকটি ডিম নিয়ে নিয়েছি। ডিম সিদ্ধ করার জন্য সাধারণত আমরা সরাসরি এভাবে পাত্রের ভিতরে একটা একটা করে ডিম রাখতে যাই, তখন কিন্তু ডিমগুলো ফেটে যাওয়ার অনেকটা চান্স থাকে। আর এই মুরগির ডিমগুলোর খোসা কিন্তু প্রচুর পরিমাণে নরম হয়। আমি নিজেও সেদিন ডিম ক্লিন করতে গিয়ে কিন্তু একটা ভেঙে ফেলেছি। আমরা যখন ডিম সিদ্ধ করব, সরাসরি প্যানে এভাবে ডিম না দিয়ে যে প্যানে করে আমরা ডিম সিদ্ধ করব, সেই প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপরে যদি ডিমগুলো একটা একটা করে রাখি, তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। একেবারে সাধারণ টিপস, হয়তো অনেকে জানেন, আবার অনেকে ফলো করেন, তবে নতুন গৃহিণীদের জন্য কাজে আসবে ইনশাল্লাহ। টিপস নাম্বার 3, ডিমগুলো দেখতে পেয়েছিলেন আমি বেশ বড় একটা প্যানে নিয়ে নিয়েছিলাম। ডিম হিসাবে আমার এই প্যান সিলেক্ট করাটা কিন্তু একেবারেই সঠিক ছিল না। আমরা সবাই জানি ডিম সিদ্ধ করার সময় পর্যাপ্ত একটা পানি দিতে হয়। ডিমগুলো যতক্ষণ না পর্যন্ত পানিতে না ডুবে যায়, ঠিক ততটুকু পরিমাণে কিন্তু পানি আমরা ব্যবহার করে থাকি। তো এখানে যদি আমি একটা বড় পাত্র নেই, সেখানে কিন্তু আমার পানির পরিমাণটাও বেশি ব্যবহার করতে হবে। আর যদি ডিম সিদ্ধের সময় একটা ছোট পাত্র সিলেকশন করি, সেক্ষেত্রে কিন্তু পানিটা অল্প হলেই হয়ে যায়। সাধারণত পানির পরিমাণটা বেশি হলে সেই পানিটা গরম হতেও কিন্তু সময়টা বেশি লাগে, আর সেক্ষেত্রে গ্যাসের কিন্তু অনেক অপচয় হয়। তো ডিম সিদ্ধর সময় যদি আমরা পাত্রটা একটু বুঝে শুনে সিলেক্ট করি, তাহলে কিন্তু অনেকটাই গ্যাস অপচয় কমে যাবে। এই যে একটু ডিফারেন্সটা আমি দেখিয়ে দেই, যে এতটা পরিমাণ পানি কিন্তু আমার বেশি লেগেছিল, যেহেতু বড় পাত্র আমি নির্বাচন করেছিলাম এজন্য। টিপস নাম্বার 4, ডিম সিদ্ধ করার পরে একটা সমস্যাতে আমরা পড়ি, সেটা হচ্ছে ডিমের খোসাটা পারফেক্টভাবে উঠে না আসা। এরকম হলে কিন্তু ডিমগুলো যেমন নষ্ট হচ্ছে, একইভাবে সময়েরও কিন্তু অপচয় হচ্ছে। তো ডিম সিদ্ধ করার সময় যদি আমরা সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিতে পারি, তাহলে কিন্তু ডিমগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ডিমের খোসা ভালোভাবে না ওঠার ঝামেলা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। টিপস নাম্বার 5,
প্রতিদিন সকালে নাস্তা বানানো এটা গৃহিণীদের একেবারে জাতীয় কাজের ভিতরেই পড়ে। আর নাস্তা মানেই রুটি। তো রুটি বানানোর সময় মাঝে মধ্যে আমাদের কিন্তু ডোটা একটু শক্ত হয়ে যায়, অথবা রুটির পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে কিন্তু এক পর্যায়ে রুটি বানাতে বানাতে লাস্টের ডোগুলো কিন্তু শক্ত হয়ে যায়। সেজন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আটাটা খুব ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার পরে এরকম একটা পলি ব্যাগের ভিতরে যদি মথে রাখা এই যে আটার ডোটা রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাওয়ার কিন্তু আর 0%ও কোনো সম্ভাবনা থাকে না। এই কাজটা কিন্তু তখনই কার্যকরী হবে যখন আমি রুটির ডোটা গরম থাকা অবস্থায় এভাবে পলি ব্যাগের ভিতরে র্যাপ করে রাখবো। টিপস নাম্বার 6, দুধ জাল করে নেওয়ার সময় আমরা কিন্তু একটা সমস্যাতে পড়ে থাকি। দেখা যায় অনেক সময় দুধ জাল করতে গিয়ে অনবরত নাড়তে থাকতে হয়, তা না হলে নিচ থেকে দুধ লেগে যায়। দুইটা কারণে এই সমস্যাটা বেশি হয়। একটা হচ্ছে যে পাত্রে আমি দুধ জাল করছি সেই পাত্রটার তলা যদি অনেক বেশি পাতলা হয় সেক্ষেত্রে এটা হয়ে থাকে। আরেকটা হচ্ছে ফুল ক্রিম দুধ ব্যবহার না করা। এই দুটো কারণেই মূলত দুধ নিচ থেকে লেগে যায়। এখন এর সমাধানটা দেখিয়ে দিচ্ছি। আমি হাঁড়িতে প্রথমে একটু নর্মাল পানি নিয়ে নিলাম। নর্মাল পানিটা নেওয়ার পরে আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি। সরাসরি দুধ দিলে কিন্তু এই সমস্যাটা আমরা প্রায়শই ভোগ করি। আর যদি একটু পানি দিয়ে তারপর দুধটা অ্যাড করা যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যায় আর পড়তে হবে না। খুবই সাধারণ একটি টিপস, তবে অনেক বেশি উপকারী। টিপস নাম্বার 7, আবারও সেই ডিম। আজকে কেন জানি ঘুরে ফিরে শুধু ডিম চলে আসছে। যাই হোক, সিদ্ধ করা ডিমগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু ডিম ফেটে অনেক সময় গরম তেলটা ছিটে আমাদের নাকে মুখে চলে আসে। দেখতে পাচ্ছেন আমি একটা নাইফ দিয়ে ডিমগুলো খুব ভালো করে কেচে নিচ্ছি। আর এই শ্যুটটা করার সময় আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছিল। একটা নাইফ দিয়ে এভাবে যদি ডিমগুলো ভালোভাবে কেচে নেওয়া যায় তাহলে কিন্তু আমরা দুইটা সুবিধা পাবো। প্রথম হচ্ছে গরম তেল নাকে মুখে শরীরে ছিটে আসার থেকে মুক্তি পাবো। আর সেকেন্ড হচ্ছে ডিম ভুনার সময় খুব ভালোভাবে মশলার ফ্লেভারটা ডিমের ভিতরে যেতে অনেকটাই সাহায্য করবে। টিপস নাম্বার 8, এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। শীতের সবজির ভিতরে ফুলকপিটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, আবার অনেকে পোকার ভয়ে খেতে চান না, স্কিপ করে যান। সত্যি কথা বলতে ফুলকপি খেতে একটা সময় আমারও একটু অরুচি হতো, তবে সমস্যা থাকলে সেটার কিন্তু একটা না একটা সমাধান অবশ্যই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর সকল সমস্যার সমাধান খুঁজে বের করার বুদ্ধি এবং শক্তি দুটোই কিন্তু আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়েছেন। তো আমি প্রথমে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। ফুলকপি দিয়ে খুব মজার একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটি আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করব। এখনও অবধি শেয়ার করে উঠতে পারিনি। তো যখন শেয়ার করব তখন কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের দেখার সুবিধার্থে পরবর্তী ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাড করে দিব। ফুলকপিটা আমি কেটে নিয়েছি। এখন দেখে নেই ফুলকপি থেকে কিভাবে পোকা দূর করা যায়। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের ভিতরে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে এখানে আমি লবণ অ্যাড করছি। একটা ফুলকপির জন্য আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার কারণে যদি ফুলকপির ভিতরে কোনো পোকা থাকে সেটা কিন্তু অনায়াসে বের হয়ে আসবে। প্রিয় আপুদের উদ্দেশ্যে একটা কথা বলছি, প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথাতে যদি কোনো আপু কষ্ট পেয়ে থাকেন তাহলে ছোট বোন মনে করে প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলের প্রথম ভিডিওতে প্রিয় আপু ভাইয়ারা এত ভালোবাসা দিয়েছেন, সত্যি বলতে আমার কাজ করার আগ্রহটা অনেক গুণে বেড়ে গিয়েছে।
কিন্তু কিছু আপু না বুঝেই যে ভুলটা করেছেন, ভিডিওর কমেন্ট সেকশনে এসে স্প্যাম কমেন্ট করেছেন। আর এই স্প্যাম কমেন্টটা কিন্তু ইউটিউব গাইডলাইন্সের একেবারেই বাইরে। এতে করে আপনার এবং আমার দুজনের চ্যানেলের জন্য কিন্তু অনেক বড় ক্ষতির কারণ। আপনি যে আমার চ্যানেল প্রথম ভিজিট করছেন সেটা কিন্তু আপনার কমেন্ট দেখেই আমি বুঝতে পারি। তাই এ ধরনের কমেন্ট দয়া করে কেউ করবেন না, না বুঝে। তোমার পরিবারের সদস্য হলাম বা বন্ধু হলাম, সাবস্ক্রাইব করেছি, এ ধরনের কমেন্ট করার কোনো দরকার নেই। আপনি যখন আমার চ্যানেলের ভিডিও দেখছেন তখন কিন্তু আপনার চ্যানেলের ভিডিও দেখা আমার একটা দায়িত্বের ভিতরেই পড়ে যায়। অনেকটা সময় বকবক করলাম, এখন চলে যাচ্ছি টিপস নাম্বার 9-এ। চুলাটা দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার অবস্থাতেই আছে। তবে রান্না করতে করতে আমরা আরও একটা কমন ভুল করে থাকি। তরকারি নাড়ানোর পরে আমরা চুলার উপরে অথবা চুলার সাইডে যে কোনো একটা স্পেসে এভাবে খুন্তি অথবা চামচ রেখে দেই। তবে এটা কিন্তু একেবারেই ঠিক না। যদি একটু বুদ্ধি করে একটা এরকম প্লেট অথবা যে কোনো একটা ট্রের উপরে চামচ বা খুন্তিগুলো রাখা হয় তাহলে কিন্তু এভাবে পরিষ্কার চুলাটা নোংরা হয়ে যায় না। টিপস নাম্বার 10, একেবারেই লাস্ট টিপস এটা। রান্না করার আগে আমরা অনেক কিছুই প্রিপেয়ার করে রাখি, বিভিন্ন ধরনের সবজি কেটে রাখি। তো আলুটা কেটে রাখার পরে যেটা হয়, কিছুক্ষণের মধ্যে আলুর কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে আসে। তাই আলু কেটে নেওয়ার পরে একটা বোলের ভিতরে নর্মাল পানি দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য আলুগুলো ভিজিয়ে রাখলেই হয়। তাহলে কিন্তু আলুর কালারটা আর চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আবার আলু কাটার পরে সাথে সাথে যদি পানি দিয়ে ধুয়ে রাখা হয় তাহলেও কিন্তু আলু কালো হয়ে যায় না। তো এই ছিল আমার আজকের 10টি কিচেন টিপস। জানি না আপনাদের কাছে কেমন লাগলো। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন কার কাছে কোন টিপসটি ভালো লাগলো। চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তেজপাতা সংসারের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।